বাকশাল বাকশাল করে গালি দেয়। তিনি তো বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করেছিলেন এবং যত রাজনৈতিক দল ছিল সব দলকে ঐক্যবদ্ধ করে অর্থনৈতিক মুক্তি, অর্থনৈতিক উন্নয়নের জন্য তিনি কাজ শুরু করেছিলেন। তার শুভ ফল তো মানুষ পেতে শুরু করেছিল। যেখানে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, কারেন্সি নোট নাই, সেখানে কোনো রিজার্ভ ছিল না, যুদ্ধকালীন সময়ে কোনো ফসল উৎপাদন হয়নি, শূন্য থেকে যাত্রা শুরু করে মাত্র 3 বছর 7 মাসের মধ্যেই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেন, জাতিসংঘ স্বীকৃতি দেয়। বাংলাদেশের জনগণের ভোটের অধিকার যাতে নিশ্চিত হয়, একটা তৃণমূলের মানুষজন ভোট দেওয়ার সুযোগ পায়, সেই জন্যই তিনি এই পরিবর্তনটা নিয়ে আসেন যে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে সকল দলের যারা যারা নির্বাচন করতে চায় তারা প্রার্থী হবেন। সরকারের পক্ষ থেকে তাদের পোস্টার, তাদের সমস্ত খরচ সব দেওয়া হবে এবং ইলেকশন হবে। মানুষের কাছে যার যত বেশি গণসংযোগ করতে পারবে সেই জনগণের ভোট পাবে। এবং এই ব্যবস্থায় দুটো নির্বাচন হয় কিশোরগঞ্জে, যেখানে উপরাষ্ট্রপতি আমাদের সৈয়দ নজরুল ইসলামের ভাই দাঁড়িয়েছিলেন। সেখানে একজন স্কুল মাস্টার জয়লাভ করে। পটুয়াখালীতে একজন নেতা যিনি ছিলেন বামপন্থী, তিনি জয়লাভ করেন। এই যে ব্যবস্থাটা, তৃণমূল মানুষকে যে ক্ষমতাসীন করা এবং থানা কাউন্সিল গঠন করে তার অধীনে সমস্ত ডেভেলপমেন্টের কাজ, এবং বাংলাদেশকে তিনি সমস্ত মহকুমাগুলিকে তিনি জেলায় রূপান্তর করেন এবং জেলা গভর্নর নিয়োগ করেন। এবং এই গভর্নর নিয়োগ, তাদের ট্রেনিংও হচ্ছিল। তার মাধ্যমে ওই জেলার কি কি উন্নতি হবে তারাই পরিকল্পনা করবেন, তারা বাস্তবায়ন করবেন। সরকার সব ধরনের সহযোগিতা করবেন। জাতির পিতা বলেছিলেন যে আমি 3টা বছর এই সিস্টেম করে একটা নির্বাচন দিয়ে তারপর আবার আমরা সংসদীয় গণতন্ত্রটাকে আরো শক্তিশালী করে দেব। তৃণমূলের মানুষ যখন চলে আসবে সংসদে, ওই সাধারণ মানুষের কথা বলার লোক আসবে। ওই টাকা পয়সা অস্ত্র লাঠি দিয়ে আর কেউ পার্লামেন্টে বসতে পারবে না। গ্রাম থেকে মানুষ চলে আসবে। এই সিস্টেমটা করাটা কি অন্যায় ছিল না? এটাই কি একটা অপরাধ ছিল? সেটাকে কত বিকৃতভাবে অপপ্রচার করে মানুষকে সন্দেহন করে যে উনি একদলীয় ব্যবস্থা। একদল হয় কি, একদল তো আওয়ামী লীগই ছিল, কিন্তু সকল দলের সমন্বয়ে এই বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, যেটাকে বাকশাল বাকশাল বলে গালি দেয়, সেটা করেছিলেন। সেই ব্যাখ্যাটা না দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, এটাই ছিল একটা চক্রান্ত। কারণ আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি হানাদার বাহিনী, আলবদর, রাজাকার, আল শামস বাহিনী গড়ে তোলে। তাদের মাধ্যমে গ্রামের পর গ্রাম পাকিস্তানি বাহিনীকে নিয়ে যায়, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে ছাড়খাড় করে দেয়। 7.5 কোটি মানুষের, 3 কোটি মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়ে শেষ করে। 1 কোটি মানুষ শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নেয়। পঙ্গু মুক্তিযোদ্ধা নারীদের ধরে ধরে ক্যাম্পে দিয়ে দেয়। এই আলবদর, রাজাকার, আল শামস এই বাহিনীগুলিদের কাজই ছিল এই। যেখানে দুর্ভিক্ষ হলো 74 সালে, বঙ্গবন্ধু তো সেটা বন্ধ, মানে অস্বীকার করেননি। নগদ টাকা দিয়ে কেনা খাদ্যের জাহাজ আমেরিকা শ্রীলঙ্কা পোর্টের থেকে সরিয়ে নিয়ে চলে গেল। বাংলাদেশের মানুষ অসহায়। সে কারণেই তো বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দিয়ে একেবারে কোনো পতিত জমি থাকবে না, নিজের খাবার নিজে উৎপাদন করতে হবে, সে উৎপাদনের উপর তিনি সবচেয়ে গুরুত্ব দিলেন। এবং বাংলাদেশে যেখানে এক সময় চালের দাম 10 টাকা উঠে গিয়েছিল, সেই চালের দাম 3 টাকা, 3.5 টাকায় নেমে আসলো। এটা তো আমার নিজের চোখের দেখা। 3.5 টাকায় নেমে এসেছিল, মানুষের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে ছিল, মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছিল। প্রত্যেকটা অঞ্চলে প্রতিটি মানে পরিবারের কাছে রিলিফের সামগ্রী আওয়ামী লীগের নেতাকর্মীরা মাথায় তুলে তুলে পৌঁছে দিত। প্রত্যেকটা মানুষ, ছাত্ররা তাদেরকে বিনামূল্যে কাপড় এবং বই বিতরণ করতেন। সব স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, প্যাগোডা যা ধ্বংসপ্রাপ্ত ছিল সব মেরামত করে দেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু অপপ্রচার, এই অপপ্রচারের শিকার হলেন তিনি। তারপরও যেটা এসেছে, কলের রশিদ ফারুক অ্যান্থনি ম্যাসকারনাহাসের কাছে একটা ইন্টারভিউ দিয়েছিল। সেখানে বলেছিল যে উনি, তার বিরুদ্ধে আমরা এত অপপ্রচার করেছি, এত কিছু করেছি, তাকে কিন্তু মানুষের মন থেকে মুছতে পারিনি, যে কারণে তাকে সরাতে হলে হত্যা করা ছাড়া কোনো উপায় ছিল না। এবং জিয়াউর রহমান তাদের সাথে ছিল, এই কথাটা ওই রশিদ ফারুক বিবিসির যে ইন্টারভিউ, এখনো আপনারা গুগলে খুঁজলে পাবেন। সেই ইন্টারভিউতে স্পষ্ট বলেছিল, ইউটিউবেও পাওয়া যায়, যে তারা এইভাবে তার হত্যা করেছিল। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেন, 2024 সাল, আমি 81 সালে বাংলাদেশে ফিরে গেলাম, অনেক বাধা দেওয়া হয়েছিল। জিয়াউর রহমান তো আমাকে 32 নম্বর বাড়িটা ঢুকতে দেয়নি। আমি রাস্তায় বসে আমার বাবা মার জন্য মোনাজাত করেছি। এটা হলো বাস্তবতা।